ইরানের উপর ট্রাম্পের হামলার হুমকির মাঝে তৃতীয় দফার আলোচনায় আমেরিকা ইরান যুদ্ধ ঠেকাতে চুক্তিতে যেতে পারবে কি দুই দেশ? এবারে আমেরিকার দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে চরম অপমান করলেন প্রেসিডেন্ট ট্রাম্প, দেশ থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি। আমেরিকার সাথে যুদ্ধের আতঙ্কের মাঝে পবিত্র রমজান পালন করছেন ইরানের মুসলিমরা, কিভাবে মাসটি কাটান তারা, কি থাকে তাদের ইফতারে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের উপর আমেরিকার হামলা আর যুদ্ধের আতঙ্কের মাঝেই সুইজারল্যান্ডের জেনেভায় চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফার পরমাণু আলোচনা। ওমানের মধ্যস্থতায় চলা এই আলোচনা এমন সময় শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্রের হামলার ভয়ে ইরান ছাড়তে শুরু করেছে বিভিন্ন দেশের নাগরিকরা। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি যোগ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। ইরানের পরমাণু মজুদ সংক্রান্ত সঠিক তথ্য দিতে তাকে এই আলোচনায় রাখা হয়েছে। আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। ইরানও একই সুরে কথা বলেছে। তেহরানের কর্মকর্তারা বলছেন, ইরান কূটনৈতিক সমাধান চায়, তবে যুক্তরাষ্ট্র হামলা করতে চাইলে ইরানও পাল্টা আঘাত হানতে প্রস্তুত। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান পরমাণু সমৃদ্ধকরণ করছে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আশ্বাস দেন, ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করবে না তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠেও ছিল একই সুর। বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্র চান না। এদিকে ইরান আবারও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র তৈরির প্রমাণ রয়েছে। ইরানের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অবশ্য এসব অভিযোগের জবাবে কোনো মন্তব্য করেনি ইরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে চলমান পারমাণবিক আলোচনায় কিছু বিষয়ে ছাড় দিতে তেহরান রাজি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কি পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিচ্ছে ইরান? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে ইরান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো মেরামতের কাজও শুরু করেছে তেহরান। এমনটাই দাবি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান ব্যক্ত করে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না ওয়াশিংটন। ইরানের পারমাণবিক স্থাপনার পুনর্নির্মাণ আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে এবং তারা সেই পথেই হাঁটছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে চান, তবে আমাদের কাছে বিকল্প উপায়ও আছে। শুধু ভাইস প্রেসিডেন্ট নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরও অভিযোগ, আরও উন্নত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এই অস্ত্র এতটাই শক্তিশালী যে এক মহাদেশ থেকে নিক্ষেপ করা হলে অন্য মহাদেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টিতে সক্ষম। যুক্তরাষ্ট্র সবসময় সমঝোতার জন্য প্রস্তুত থাকলেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পেছনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনায় তেহরানের রাজি না হওয়াকে দুষেছেন রুবিও। ইরানের কাছে প্রচুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। তারা একদিন এমন অস্ত্র তৈরি করবে যা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে সক্ষম। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলতে রাজি না, এটি একটি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের একের পর এক এসব অভিযোগে মুখে কুলু পেটেছে তেহরান। বরং মধ্যস্থতা আলোচনায় কিছুটা সুর নরম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। ওয়াশিংটনের সাথে পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে পৌঁছাতে তেহরান কিছু বিষয়ে ছাড় দিতে প্রস্তুত মন্তব্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে এবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনায় ইতিবাচক সমাধানের আশা আছে? পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় বসার কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। বিদ্যুৎ উৎপাদন বা গবেষণা ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারে এক চুলও ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তাহলে আলোচনায় কোন বিষয়ে ছাড় দিচ্ছে তেহরান? আসলে ইরানের পারমাণবিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ রয়েছে তা দূর করতে ওয়াশিংটনের যে কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমি বিশ্বাস করি একটি সমাধানে পৌঁছানো সম্ভব। আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, সব ধরনের উদ্বেগ দূর করতেও প্রস্তুত, কিন্তু আমরা পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ছাড়ব না। এদিকে সম্ভাব্য সংঘাত এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। এখন প্রশ্ন হচ্ছে, পারমাণবিক ইস্যুতে নিজেদের সিদ্ধান্তে অনড় দুই দেশ কি আদৌ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে?
সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার আমেরিকার 2 মুসলিম নারী কংগ্রেস সদস্যকে চরম হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিদা তালিব ও ইলহান ওমরের কংগ্রেস সদস্যপদ কেড়ে নিয়ে তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন তিনি। একই সাথে আপত্তিকর নানা বিশেষণে এই 2 নেত্রীর ওপর চরম ক্ষোভ ঝেড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাট পার্টির এই 2 নারী মুসলিম কংগ্রেস সদস্য গেল মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের স্টেট অব ইউনিয়নের ভাষণের সময় সরকারের ফিলিস্তিন আর অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছিলেন। রাশিদা তালিব ফিলিস্তিনি বংশোদ্ভূত আর ইলহান ওমর সোমালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইলহান আর রাশিদাকে উদ্দেশ্য করে দীর্ঘ বক্তব্যে ট্রাম্প লিখেছেন, তারা যে দেশ থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেওয়া উচিত। স্টেট অব দ্য ইউনিয়নের দেয়া ভাষণের মুহূর্তের জের টেনে এই ডেমোক্র্যাট নেত্রীদের উপস্থিত বুদ্ধি আর মানসিক সুস্থতা নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান সরকারের আমলে যুক্তরাষ্ট্রের ব্যাপক উন্নতি দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের মুসলিম বিদ্বেষী নীতির বিরুদ্ধে বরাবরই সরব ভূমিকা রেখে আসছেন এই 2 মুসলিম কংগ্রেস ওমান। গত 27 জানুয়ারি মিনেসোটায় একটি অনুষ্ঠানে হামলার মুখে পড়েন ট্রাম্পের কট্টর সমালোচক ইলহান ওমর। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বর্বর গণহত্যাকারী ইসরায়েলের পাশে জোরালোভাবে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার 2 দিনের সফরে ইসরায়েলে পৌঁছান মোদী। সেখানে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের পার্লামেন্টে রাখা বক্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্ট। এ যেন উৎসবের আমেজ। বন্ধু প্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী পা রেখেছেন ইসরায়েলের মাটিতে, যার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে ইসরায়েলের পার্লামেন্ট। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েল সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 25 ফেব্রুয়ারি 2 দিনের সফরের জন্য ইসরায়েলে পৌঁছান তিনি। এরপর তিনি দখলকৃত জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যান। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখেন মোদী। মোদীর আগে নেসেটে বক্তব্য দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারত ও ইসরায়েলের গভীর সম্পর্ক এবং অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি সিন্ধু সভ্যতা ও জর্ডান উপত্যকার প্রাচীন সভ্যতার মধ্যে মিলের কথা উল্লেখ করেন। এরপর নিজ বক্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন মোদী। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে বর্বর সন্ত্রাসী হামলা হিসেবে নিন্দা জানান তিনি। তবে মোদী হামাসের হামলা নিয়ে নিন্দা জানালেও ইসরায়েলি বর্বরতা নিয়ে কোনো মন্তব্যই করেননি। বক্তব্যে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মোদী। সেই সাথে 7 অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের জন্য ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। আমাদের অভিন্ন আদর্শই হল সেই মজবুত ভিত্তি যা আমাদের এই আধুনিক অংশীদারিত্বকে শক্তিশালী করে। আমাদের এই অংশীদারিত্ব গড়ে উঠেছে অভিন্ন অভিজ্ঞতা এবং সমজাতীয় আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে। আমাদের এই শক্তিশালী সম্পর্ক কেবল জাতীয় স্বার্থ রক্ষা করে না, বরং বিশ্বজুড়ে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইসরায়েলের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের ওপর জোর দেওয়ায় সেখানে মোদীকে দাঁড়িয়ে করতালি বা স্ট্যান্ডিং ওভেশনের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এরপর তাকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা স্পিকার অব দ্য নেসেট মেডেল প্রদান করেন স্পিকার আমির ওহানা। এটি ইসরায়েলি পার্লামেন্ট কর্তৃক নবপ্রবর্তিত একটি মেডেল এবং নরেন্দ্র মোদী এটি প্রথম অর্জন করলেন। মোদীর ইসরায়েল সফরের মূল লক্ষ্য হচ্ছে ভারত ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। তবে এ সফরে বিশেষভাবে আলোচনায় আছে 2 দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ইসরায়েলের মধ্যে 800 থেকে 1000 কোটি মার্কিন ডলার মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় এলবিটের হারমেস 900 ড্রোন কেনার ওপরও আলোচনা হবে। চুক্তিতে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড সিলিং এবং রাফায়েল আয়রন ডোম। এছাড়াও রয়েছে অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম, যার নির্মাতা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। বিশাল এই প্রতিরক্ষা চুক্তির সঙ্গে ইসরায়েল সম্ভবত ভারতের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য দিতে পারে।
মোদির এই ইসরায়েল সফর নৈতিকতার প্রশ্নে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। যখন গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো নির্বিচার হামলা বিশ্ববিবেকের কাছে এক বড় ক্ষত হিসেবে দেখা দিয়েছে, তখন মোদির এই অন্ধ ইসরায়েল প্রীতি ভারতের চিরাচরিত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। ফিলিস্তিনিদের উপর চলা দীর্ঘ নিপীড়নকে পাশ কাটিয়ে কেবল ভূ রাজনৈতিক স্বার্থ ও প্রতিরক্ষা সমীকরণকে প্রাধান্য দেওয়া একজন বৈশ্বিক নেতার কাছ থেকে কখনোই কাম্য নয় বলেই মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিয়েছেন প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন। এমনকি যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলেননি তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান কিম জং উন। শত্রুদের মোকাবেলায় পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণের দিকে সেনাদের মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উত্তর কোরিয়ার উত্তরাধিকারী এবং কন্যা কিম জু কিমের পাশে দাঁড়িয়ে কুচকাওয়াজ উপভোগ করেন। শহীদ আরাফাতের টেস্ট রিপোর্ট। এবার দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্র দুই দেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার আলোচিত নেতা কিম জং উন। বলেন তার বাহিনী চাইলেই দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আর আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেন আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে সবার আগে শত্রু মনোভাব থেকে সরে যেতে হবে। পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে হবে। বুধবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এক কুচকাওয়াজ অনুষ্ঠানে সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের মনোভাবের ওপর নির্ভর করছে দুই দেশ কোন নীতিতে চলবে। এটি শান্তিপূর্ণ অবস্থান হতে পারে, আবার শত্রুতামূলকও হতে পারে। বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে উদ্দেশ্য করে নিজেদের সাথে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন কিম জং উন। ওই দিন ভাষণে কিম পারমাণবিক সজ্জিত সেনাবাহিনীকে শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা উন্নয়নের আহ্বান জানান। এসব অস্ত্রের মধ্যে রয়েছে পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি ও স্বল্প পাল্লার মিসাইল সহ কৌশলগত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। অনুষ্ঠানে দেখা যায় কিম জং ও তার মেয়ে কিম জুয়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন করছেন। বিশ্লেষকরা বলছেন কুচকাওয়াজে কিমের মেয়ে কিম জুয়ার উপস্থিতি তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার ইঙ্গিত। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আমেরিকার হামলা আর যুদ্ধের শঙ্কার মাঝে পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করছেন ইরানের মুসলমানরা। প্রতিদিনের ইফতারে খেজুর, তরমুজ, আজারি পনির, জুলবিয়া ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে। সাহরিতে গজল ও দাফের সুরে উজ্জীবিত হয় রাতের আকাশ। দোকানপাট, ঘরবাড়ি সাজানো হয় জাঁকজমকপূর্ণ আমেজ নিয়ে। শিয়া অধ্যুষিত দেশ হওয়ায় আমাদের সঙ্গে ধর্ম পালনের রীতিনীতি কিছুটা আলাদা। ইরানের রমজান পালনের নানা তথ্য নিয়ে দেশে দেশে রমজানের এবারের পর্ব। হাফিজুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। আল্লাহর পক্ষ থেকে দান করা মহিমান্বিত মাস রমজান। এই মাসে পৃথিবী জুড়ে মুসলমানরা পালন করেন পবিত্র সিয়াম। বর্তমান বিশ্বের প্রভাবশালী শিয়া অধ্যুষিত মুসলিম দেশ ইরান। দেশটিতে মহা সমারোহে পালন করা হয় মাহে রমজান। ইরানে রমজান আসে খুশির আমেজ নিয়ে। মাসের শুরুতে এক বিশেষ ধরনের বাজার বসে, যেখানে ইফতার এবং সাহরির জন্য প্রয়োজনীয় সব ধরনের খাবারের আয়োজন করা হয়। বাজারে দেখা মেলে নানা রকম তাজা ফল, মিষ্টান্ন এবং খাবারের স্টল, যেখানে খেজুর, আপেল, চেরি, তরমুজ, আখরোট, রুটি এবং ঐতিহ্যবাহী আজারি পনির প্রাধান্য পায়। ঐতিহ্যগতভাবে ইরানি ইফতারে খেজুরের সাথে পান করা হয় চা অথবা গরম পানি। দস্তরখানে থাকে চিনির শিরায় ডোবানো সিরায় জুলবিয়া ও বামিহ নামের বিখ্যাত পার্সিয়ান মিষ্টি। অ্যাশ রেশতেহ নামের এক জাতীয় স্যুপ ইরানের আরেক ঐতিহ্যবাহী খাবার। এই স্যুপে থাকে চিকেন নুডলস, মাঠার মতো ঝোল, সাথে দেয়া হয় পার্সলে, পালং ও পেঁয়াজের মতো বিভিন্ন উপাদান। বুটের ডাল ও মাংস দিয়ে তৈরি করা শামি কাবাব ইরানি ইফতারের অন্যতম জনপ্রিয় একটি আইটেম। চাল, চিনি আর জাফরান দিয়ে রান্না হয় শোলে জার্দ নামের এক ধরনের পায়েস। ইরানিদের পছন্দের তালিকার শুরুতেই থাকে মিষ্টান্ন জাতীয় এই আইটেম। রমজানে ইরানিদের খাদ্য তালিকায় থাকে তাজা খাবার। ইফতার আইটেমে দেখা যায় খেজুর, আপেল, চেরি, তরমুজ, আখরোট, তালিবি নামের এক ধরনের বাঙি। মধু, রুটি, দুধ, পনির রোজাদারদের অন্যতম পছন্দ। ইরানের ইফতারে টমেটো, শসা, লেটুস পাতার সালাদের সাথে দেখা যায় পুদিনা ও ধনিয়া সহ নানা রকম সুগন্ধি পাতার ব্যবহার।
রমজানের সময় ইরানিরা নিজেদের ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তা সাজিয়ে তোলে। সাহরিতে গাওয়া হয় গজল, বাজানো হয় ঢোল, শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় ছুটির ঘোষণা। শিয়া সম্প্রদায় অধ্যুষিত হওয়ায় আমাদের পরিচিত রমজানের রীতিনীতির সাথে কিছুটা তফাৎ আছে ইরানের। তবে পার্থক্য যতই হোক, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টাই দিন শেষে সিয়ামের প্রকৃত উদ্দেশ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের লাহোরে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন বাদশাহী মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদ শুধু নামাজের স্থানই নয়, বরং মুঘল সাম্রাজ্যের গৌরবময় অতীত ও শৈল্পিক দক্ষতার সাক্ষী। সুবিশাল উঠান, সুউচ্চ মিনার আর লাল বেলে পাথরের জাঁকজমকপূর্ণ নকশা মুগ্ধ করে দর্শনার্থীদের। পবিত্র রমজানের বিশেষ আয়োজন দেশে দেশে মসজিদের আজকের পর্বে দেখুন লাহোরের বাদশাহী মসজিদ। পাকিস্তানের লাহোরের বাদশাহী মসজিদটি মুঘল স্থাপত্যের দক্ষতা এবং আধ্যাত্মিক তাৎপর্যের একটি গৌরবময় মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ১৬৭৩ সালে নির্মিত এই জাঁকজমকপূর্ণ কাঠামোটি শুধুমাত্র ইসলামী বিশ্বাসের প্রতীকই নয়, অতুলনীয় সৌন্দর্যের একটি সাংস্কৃতিক ভাণ্ডারও বটে। লাহোর কেল্লার কাছেই অবস্থিত বাদশাহী মসজিদটি বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এর বিশাল উঠান এবং নামাজ ঘরগুলিতে ৫৫,০০০-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এর মনোমুগ্ধকর লাল বেলে পাথরের সম্মুখভাগ জটিল মার্বেলের ইনসেল এবং সূক্ষ্ম ফ্রেস্কো দ্বারা সজ্জিত মুঘল নকশার ঐশ্বর্য এবং জাঁকজমককে প্রতিফলিত করে। মসজিদের আইকনিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এর সুউচ্চ মিনার, যার প্রতিটির উচ্চতা ২৩০ ফুট এবং এর বিশাল কেন্দ্রীয় গম্বুজের উচ্চতা ১৮০ ফুট। এই স্থাপত্য বিষয়গুলি অনেকটা লাহোরের আকাশ পর্যন্ত বিস্তৃত, যা মুঘল সাম্রাজ্যের মহিমা এবং উত্তরাধিকারের একটি চাক্ষুষ প্রমাণ। বিখ্যাত স্থপতি উস্তাদ আহমদ লাহোরীর নকশা করা বাদশাহী মসজিদটি পারস্য এবং মধ্য এশীয় এবং ভারতীয় স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যগুলো নির্বিঘ্নে মিশ্রিত করেছে। এর প্রতিসাম্য বিন্যাস, প্রশস্ত নামাজঘর এবং জটিলভাবে খোদাই করা মার্বেলের পর্দাগুলি সম্প্রীতি এবং নান্দনিক সৌন্দর্যের উপর মুঘলদের আধিপত্যের প্রমাণ দেয়। স্থাপত্যের মহিমার বাইরেও বাদশাহী মসজিদ বিশ্বব্যাপী মুসলমানদের জন্য গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে। এটি উপাসনা, মনন এবং সম্প্রদায়ের সমাবেশের স্থান হিসেবে কাজ করে। বিশ্বাসীদের মধ্যে আধ্যাত্মিক সত্য এবং ঐক্যের বোধকে উৎসাহিত করে। এর ইতিহাস জুড়ে বাদশাহী মসজিদ বিজয় এবং প্রতিকূল উভয় মুহূর্তের প্রত্যক্ষ করেছে। মুঘল ক্ষমতার শিখর থেকে ঔপনিবেশিকতা এবং বিভাজনের অশান্ত ঘটনা পর্যন্ত। এটি সহনশীলতা এবং বিশ্বাসের একটি অবিচল প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আজ বাদশাহী মসজিদ সারা বিশ্বের দর্শনার্থীদের মধ্যে বিস্ময় ও শ্রদ্ধার উদ্রেক করে চলেছে। এর নির্মল পরিবেশ, সূক্ষ্ম কারুকার্য এবং সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য ইসলামিক স্থাপত্যের কালজয়ী সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যকে তুলে ধরেছে। ফলে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে আছে মসজিদটি। বাদশাহী মসজিদটি মুঘল সাম্রাজ্যের স্থায়ী উত্তরাধিকার এবং বিশ্বাস ও শৈল্পিকতার স্থায়ী শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। লাহোরের একটি সাংস্কৃতিক আইকন এবং ইসলামিক স্থাপত্যের একটি রত্ন হিসেবে। যারা এমন মহিমা দেখেন তাদের জন্য এটি অনুপ্রেরণা এবং বিস্ময়ের উৎস হয়ে আছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইউরোপ ও এশিয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা তুরস্ক মুসলিম বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেলজুক থেকে অটোম্যান খেলাফত ইসলামের নেতৃত্ব দিয়েছেন এই ভূখণ্ড। 1923 সালে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার পরও প্রায় 9 কোটি মানুষের দেশটির 90% বেশি মুসলিম। ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য তুরস্ক মুসলিম বিশ্বের নানা ইস্যুতে সোচ্চার থাকে সবসময়। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের অষ্টম পর্বে তুরস্কে ইসলামের ঐতিহ্য, স্থাপত্য ও ভূ রাজনীতি নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট।
ইউরোপ আর এশিয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ভূমি তুরস্ক, যেখানে বসপরাস প্রণালীর নীল জলরাশি শুধু দুটি দেশকেই আলাদা করেনি, বরং গেঁথে দিয়েছে হাজার বছরের ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য মালা। কনস্টান্টিনোপল জয়ের বীরগাথা থেকে হাজিয়া সোফিয়ার গম্বুজে লেগে থাকা ইতিহাসের বিজয় নিশান কিংবা সুলতান সুলেমানের রাজকীয় প্রতাপ, তুরস্কের ধূলিকণায় মিশে আছে মুসলিম উম্মাহর নেতৃত্বের দীর্ঘ ইতিহাস। আধুনিকতার ছোঁয়ায় তুরস্ক নিজেকে বদলে দিলেও এর মিনারে মিনারে প্রতিধ্বনিত তাকবীরের ধ্বনি বিশ্বকে মনে করিয়ে দেয় সেই সোনালী অতীতকে। অটোমানদের উত্তরাধিকারী এই দেশটি একদিকে যেমন ঐতিহ্যের ধারক, অন্যদিকে তেমনি মুসলিম বিশ্বের এক বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান জানান দিচ্ছে। তুরস্কের মুসলিম ইতিহাস মূলত 11শো শতাব্দীতে সেলজুক তুর্কিদের আনাতোলিয়া বিজয়ের মাধ্যমে শুরু হয়ে অটোমান সাম্রাজ্যের অধীনে ইসলামের এক প্রধান কেন্দ্রে পরিণত হয়। 8ম শতাব্দীতে আরবদের সাথে যোগাযোগের পর তুর্কিরা ইসলাম গ্রহণ করতে শুরু করে। সুন্নি হানাফি মতাবলম্বী তুর্কিরা দীর্ঘকাল ইসলামী সংস্কৃতি ও খিলাফতের ধারক ছিল, যা 1923 সালে আধুনিক সেকুলার তুরস্ক প্রতিষ্ঠার আগ পর্যন্ত স্থায়ী হয়। 2024-25 সালের তথ্য অনুযায়ী তুরস্কের মোট জনসংখ্যা প্রায় 9 কোটি। ধারণা করা হয় দেশটির মোট জনসংখ্যার প্রায় 99% মুসলিম। তবে কিছু গবেষণায় এই হার 85 থেকে 95% মধ্যে বলেও উল্লেখ করা হয়েছে। তুরস্ক এশিয়া ও ইউরোপ মহাদেশে বিস্তৃত একটি কৌশলগত ভৌগোলিক অবস্থানের দেশ, যার 97% ভূমি এশিয়া এবং 3% ইউরোপ অঞ্চলে অবস্থিত। এটির 3 দিকে কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর ও এজিয়ান সাগর দ্বারা বেষ্টিত এবং বসফরাস ও দার্দানেলেস প্রণালী দিয়ে এশিয়া ও ইউরোপকে বিভক্ত করে। বিশ্বের 8ম মুসলিম জনসংখ্যার দেশ তুরস্ক ওআইসির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তুরস্ক দীর্ঘ কয়েক শতাব্দী ধরে অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের কেন্দ্র ছিল, যা ইসলামী বিশ্বের খিলাফত পরিচালনা করত। মোস্তফা কামাল আতাতুর্কের আমলে চরম ধর্ম নিরপেক্ষতার পর বর্তমান এরদোগান সরকারের অধীনে তুরস্কে ইসলাম চর্চা ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বড় ধরনের জাগরণ হয়েছে। সাম্প্রতিক সময় তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিন, রোহিঙ্গা, উইঘুর সহ বিভিন্ন মুসলিম সংকটে সোচ্চার হয়ে বিশ্বজুড়ে মুসলিম নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। তুরস্কের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো অটোমান, বাইজেন্টাইন এবং রোমান সভ্যতার এক অপূর্ব মিশ্রণ। ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া, ব্লু মস্ক, সুলতান আহমেদ নীল মসজিদ, টপকাপি প্রাসাদ, ইফেসাস কাপাদোসিয়া, চামলিজা মসজিদ তুরস্কের বৃহত্তম আধুনিক মসজিদ এবং গ্র্যান্ড বাজার অন্যতম। এছাড়াও কাপ্পাডশিয়ার গুহাঘর, সুমেলা আশ্রম এবং প্রাচীন এফেসাস শহর অন্যতম জনপ্রিয়। তুরস্কের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মসজিদগুলো মূলত ওসমানীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। দেশটির ঐতিহ্যবাহী খাবার বৈচিত্র্যময় ও সুস্বাদু। কাবাব, তুর্কি পিৎজা, বোরক, মেজে এবং কুর ফাসুলিও, বাকলাভা মিষ্টি, তুর্কি ডিলাইট মিষ্টি খুবই জনপ্রিয়। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে নারীদের জন্য ঢিলে ঢালা প্যান্ট ও কারুকার্যময় গাউন এবং পুরুষদের জন্য কাফতান ও ফেজ টুপি অন্যতম। মোরশেদ আলম, বাংলা ভিশন। অনুমতি ছাড়া চীনের সামরিক বিমানের চালকদের প্রশিক্ষণ দিয়ে বিশ্বাসঘাতকতার অভিযোগে মার্কিন বিমান বাহিনীর সাবেক এক পাইলটকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী। যুদ্ধবিমান পরিচালনায় উচ্চ দক্ষতা সম্পন্ন পাইলট ইউএস এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত মেজর জেরার্ড ব্রাউনকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের জেফারসনভিল থেকে গ্রেফতার করা হয়। প্রতিরক্ষা বিভাগের গোপনীয়তা ভঙ্গ আর রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতার দোষে 65 বছর বয়সী সাবেক এই পাইলটের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, যথাযথ অনুমতি ছাড়া চীনের যুদ্ধ বিমানের পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। F-35 সহ অত্যাধুনিক বিমান চালনায় দক্ষতার জন্য তাকে বাহিনীতে রানার হিসেবে রাখা হতো। টানা 24 বছর মার্কিন বিমান বাহিনীতে ছিলেন তিনি। এই পদক্ষেপ বিশ্বাসঘাতকদের জন্য আগাম হুঁশিয়ারি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর সহকারী পরিচালক রোমান রোজাভস্কি। তার অভিযোগ, মার্কিন সামরিক বাহিনীর দক্ষ সেনাদের নিয়মিত নানা প্রলোভনে কাবু করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
উত্তর আমেরিকার দেশ কিউবায় জলসীমায় অনুপ্রবেশের চেষ্টার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6 জন। কিউবা সরকার জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে একটি স্পিড বোটে করে দেশটির উত্তর উপকূলের কামো ফালকোনাস দ্বীপে প্রবেশের চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে অঞ্চলটির সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় স্পিড বোটে থাকা ব্যক্তিরা। জবাবে সীমান্তরক্ষী বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে 4 জন নিহত হয়, আহত হয় আরও 6 জন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কিউবান সরকার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আসা ওই স্পিড বোটে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি, তবে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারে, এমনটাই কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্র কিউবায় কোনো অভিযান পরিচালনা করেনি বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অনুপ্রবেশের চেষ্টাকারী ব্যক্তিরা মার্কিন নাগরিক কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।